স্বাগত সবাইকে। চোখ ও দৃষ্টিশক্তির সমস্যা এবং সম্ভাব্য পরামর্শ নিয়ে ঢাকা আই কেয়ার হসপিটাল প্রেজেন্স সুস্থ চোখ স্বচ্ছ দৃষ্টি অনুষ্ঠানে। দর্শক, আমাদের অনুষ্ঠানে আজ আমরা আলোচনা করব মায়োপিয়া এবং ল্যাসিক পূর্ববর্তী রোগীদের রেটিনা বিষয়ক পরামর্শ নিয়ে। আর বিষয়টি নিয়ে আলোচনার জন্য আজ আমাদের সঙ্গে থাকছেন ঢাকা আই কেয়ার হসপিটালের রেটিনা বিশেষজ্ঞ ও কনসালটেন্ট ডাক্তার আল মুইজ ইবনে রকিব। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আলোচনায়। ধন্যবাদ। জি, আজ আমরা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। একেবারে আসলে অনুষ্ঠানের শুরুতে যদি একটু আপনার কাছ থেকে জেনে নিতে পারি, সেটি হচ্ছে মায়োপিয়া। এটি বলতে আসলে কি বোঝায়? জি, আসলে মায়োপিয়া কথাটা আমাদের খুব জানা পরিচিত একটি কথা। তো অ্যাকচুয়ালি এটা আমরা বলি যে দূরের দৃষ্টি ত্রুটি। তো ধরে যে আমরা অনেকে দেখি কাছে কম, অনেকে আমরা দূরে কম দেখি, হ্যাঁ। তো এগুলো আসলে মানুষের কোনো রোগের জন্য না, এগুলো আমরা বলে থাকি যে চোখের গঠনগত কারণে দৃষ্টি ত্রুটি। তো মায়োপিয়াটা আমরা বলে থাকি যাদের দূরে দেখার দৃষ্টি ত্রুটি আছে। আমি একটু ছবির মাধ্যমে বলতে চাচ্ছি। যেমন নর্মাল ভিশনে যেটা দেখিয়েছি, এটা একটা অ্যানিমেশন ছবি চোখের। তো এখানে আলোটা ঢুকছে, রেটিনাতে পিছনে যাচ্ছে এবং ওখানে যেই মূলত রেটিনাতে ছবি তৈরি করে। আর এখানে মায়োপিয়াতে দেখা যাচ্ছে যে এখানে একটু চোখের সাইজটা তুলনামূলক একটু বড় এবং এটা কিন্তু সম্পূর্ণ রেটিনাতে এই আলোটা পৌঁছাতে পারছে না। তো অ্যাকচুয়ালি মায়োপিয়াতে যেটা হয়, যখন আলোটা পুরোপুরি পৌঁছায় না তখন মানুষ দূরে কম দেখে, যেটা আমরা এই যে আরেকটি ছবি দিয়েছি যে মাইনাস পাওয়ার লেন্স, এটার মাধ্যমে মূলত চোখে তখন দূরের দৃষ্টিটা ভালো হয়। তো মায়োপিয়াতে হয় কি, চোখের এই গঠনগত এই যে অক্ষিগুলো একটু সাইজে বড় হয়ে যাওয়ার কারণে মানুষের দূরের দৃষ্টিশক্তি একটু কম থাকে। তখন প্রয়োজনে আমরা চশমার মাধ্যমে বা যে লেন্সটা দিচ্ছি মাইনাস লেন্স, যেটা আমরা বলি কনকেভ লেন্স, এটার মাধ্যমে তখন এই দূরের দৃষ্টিটা আবার স্বাভাবিক হয়ে যায়। তো মায়োপিয়াটা এই জন্য আমরা বলে থাকি যে মূলত এটা একটা দূরের একটা দৃষ্টি ত্রুটি, আর কিছু না। এটা কোনো রোগের কারণ না, ভয়ের কোনো কারণ না। নিশ্চয়ই। এই যে আমরা শুনছিলাম আপনার কাছ থেকে যে মায়োপিয়া বলছিলেন, সেটির সাথে আসলে রেটিনার কোনো সম্পর্ক রয়েছে কিনা? অবশ্যই। আসলে চোখে যে অংশগুলো আছে আমরা তো পুরোটা সব দেখতে পাই না, কারণ চোখটা গোল এবং আমরা সামনাসামনি যেটুকু দেখি এটা বাদেও ভিতরে অনেক কিছু আছে। তো আমি একটু ছবি দিয়ে বলতে চাই মায়োপিক রোগীরা কেমন দেখে বা নর্মাল রোগীরা কেমন দেখে। সেক্ষেত্রে এই চোখের যে গঠনটা, সামনে থেকে চোখের মণি, যে কর্নিয়া লেখা আছে, এর ভিতর দিয়ে যে আলোটা প্রবেশ করছে, প্রবেশ করে নর্মাল রোগীর ক্ষেত্রে যেভাবে এটা রেটিনাতে যেতে পারছে, এটা দেখা যায় যে মায়োপিক রোগীর ক্ষেত্রে এই অক্ষিগুলো বা আইবলটা সাইজে বড় হওয়ার কারণে তখন দেখা যায় এটা পুরোপুরিভাবে ভিতরে রেটিনাতে পৌঁছায় না, রেটিনার ঠিক সামনে এটা ফোকাস হয়। অ্যাকচুয়ালি রেটিনাটা হলো আমরা বলি আলোক সংবেদী অংশ। সুতরাং এখানে যদি ঠিকভাবে আলোটা না পৌঁছায় তখন কিন্তু ভালোভাবে দৃশ্য তৈরি হয় না, কারণ এটা ইমেজ প্রডিউস করে। আর এই মায়োপিক রোগীদের ক্ষেত্রেই তখন দেখা যায় যে এই রেটিনাতে যেহেতু ফোকাসটা সরাসরি তৈরি হতে পারে না, তখন তারা দূরের দৃষ্টি কম দেখেন এবং তখন আমরা এটা চশমার মাধ্যমে সমাধান বা অন্যান্য যে পদ্ধতি আছে সেগুলোর মাধ্যমে আমরা সমাধান করে থাকি। তো এখন এই ধরনের পেশেন্টদের ক্ষেত্রে দেখা যায় যে রেটিনাতে বেশ কিছু পরিবর্তন হয়, কারণ রেটিনাটা এই পুরো অক্ষিগোলকটাকে এটা কভার করতে চায়। তো তখন দেখা যায় যে স্বাভাবিক থেকে একটু বড় সাইজের হলে বেশ কিছু পরিবর্তন দেখা যায়, যেটার কারণে অনেক রোগীদের কিছু অসুবিধা তৈরি হতে পারে। যার কারণে মায়োপিক রোগীদের যে অসুবিধাটা যে দূরে দেখা, এটার সাথে রেটিনার খুব গুরুত্বপূর্ণ কিছু সম্পর্ক আছে, যেখান থেকে ভবিষ্যতে কোনো দুর্ঘটনা ঘটলে তাদের দৃষ্টিশক্তি কমে যেতে পারে। তো এই জন্যে মায়োপিয়া রোগীদের ক্ষেত্রে রেটিনা চেক আপের ব্যাপারে আমরা খুব সতর্কতা অবলম্বন করে থাকি। নিশ্চয়ই। সেক্ষেত্রে আসলে এই যে মায়োপিয়া রোগী যারা রয়েছে তাদের ক্ষেত্রে রেটিনার কি কি সমস্যা হতে পারে এবং সেগুলো হলে আসলে পরবর্তীতে চিকিৎসা পদ্ধতি কি কি রয়েছে? এটাও একটু ছবি দিয়ে বলতে চাই। দেখুন, অ্যাকচুয়ালি আমি যে বলছিলাম যে রেটিনাটাও আসলে চোখের একদম ভিতরে একটা জায়গা, এবং রেটিনাটা যেহেতু ভিতরের জায়গা, এটা পুরো গোল চোখ জুড়ে বা পুরো আইবল জুড়ে থাকে, কিন্তু এটা দেখা যায় না। এবং এটা সামনে যে কর্নিয়া বা সামনে যে আমরা বলি চোখের মণি এর বা লেন্স, এই জায়গাগুলো বাদে পুরো জায়গাটাই রেটিনা কভার করে। মায়োপিক পেশেন্টদের ক্ষেত্রে যখন এই অক্ষিগোলকটা বা আইবলটা সাইজে বড় হয়, তখন রেটিনাটা যখন পুরো কভার করতে পারে না, এই গঠনগত কিছু অসুবিধার কারণে কোথাও হয়তো কোনো দুর্বলতা থাকতে পারে, কোথাও ছেড়ে যেতে পারে, যেটা আমি ছবিতে একটু দেখেই বলি যে পেরিফেরাল রেটিনাল ডিজেনারেশন বলি, যেখানে হয়তো রেটিনাটা স্বাভাবিকভাবে তৈরি হয়নি বা তৈরি হলেও ওখানে কিছু গ্যাপ আছে, বা ওখানে আমরা বলি ডিজেনারেটিভ চেঞ্জ আছে। এবং সাথে আমি লিখেছি ল্যাটিস, মানে ওই জায়গাটার দুর্বলতা আছে। এখন এই ধরনের দুর্বলতাগুলো হলে সেখান থেকে দেখা যায় যে কিছু অসুবিধা তৈরি হতে পারে। যেমন এখানে আমি দেখিয়েছি আরডি বা রেটিনাল ডিটাচমেন্ট এবং রেটিনাল টিয়ার। পাশে একটি ছবি দিয়েছি মায়োপিক সিএনভিএম। তো দেখা যায় যে এই ধরনের রোগীদের ক্ষেত্রে এই রেটিনা থিন হয়ে, যে রেটিনাতে কিছু দুর্বলতা হয়ে, রেটিনার কোনো ছিদ্র থাকলে, পাতলা হয়ে যে কোনো দুর্ঘটনা ঘটলে চোখের রেটিনাটা ছিঁড়ে আসে। তো রেটিনা যখন ছিঁড়ে যায় তখন রোগী যেমন কম দেখেন,
তখন দেখা যায় যে ওনাদের প্রয়োজনে আমরা বিভিন্ন চিকিৎসা পদ্ধতি যেতে হয় অপারেশনের। পাশাপাশি আরেকটি ছবি দিয়েছি বলছিলাম, যেটা মায়োপিক সিএনভিএম। দেখা যায় যে রেটিনাতে ম্যাকুলা নামে একটা জায়গা আছে, যেটা অ্যাকচুয়ালি আমরা বলি যে আলোটাকে গ্রহণ করে। আমাদের চোখে যে আলোটা ঢুকছে, এটা গ্রহণের জায়গা ম্যাকুলা। তো এই ধরনের পেশেন্টদের ক্ষেত্রে এখানে কিছু নতুন ভেসেল তৈরি হয়ে এখানে কিছু পরিবর্তন আনে, একটা ঘায়ের মতো, একটা স্কারের মতো তৈরি হয়, এবং আমরা এটাকে বলে থাকি যে করাডাল নিওভাস্কুলার মেমব্রেন। তো যেহেতু একদম আলো গ্রহণের কেন্দ্রতে এই ঘাটা বা স্কারের মতো এরকম কিছু পরিবর্তন হয়, এই নতুন ভেসেল তৈরি হয়ে, তখন দেখা যায় যে এই জায়গাগুলোতে স্বাভাবিক আর আলো গ্রহণ হয় না। তখন দেখা যায় যে এই আলো গ্রহণের মানে অসুবিধা হওয়ার কারণে রোগীরা তখন দূরে কম দেখছেন। তো এখন মায়োপিক রোগীদের এই যে বিভিন্ন যে পরিবর্তনগুলো আছে, এটা কিন্তু ন্যাচারালি সচরাচর কখনো সামনাসামনি দেখার সুযোগ নেই। সেক্ষেত্রে আমরা যখন রেটিনা স্পেশালিস্টরা এই ধরনের পেশেন্ট দেখি, তখন আমরা তাদেরকে এই জায়গাগুলো পরীক্ষাগুলো তাদেরকে আমরা প্রয়োজনীয় পরামর্শ দিয়ে থাকি। নিশ্চয়ই। আমরা অনেক সময় আসলে দেখি যে আপনি বলছিলেন যে প্রয়োজন হচ্ছে চিকিৎসা পদ্ধতি, কিন্তু আসলে রোগী যারা রয়েছেন তারা চিকিৎসা পদ্ধতিটি গ্রহণ করছে না। তারা যদি আসলে সেই চিকিৎসা পদ্ধতি সঠিক সময়ে না আসেন চিকিৎসকের কাছে, পরবর্তী জীবনে আসলে কি কি অসুবিধা দেখা দিতে পারে? আসলে রেটিনায় যে কোথাও কোনো থিনিং আছে, কোথাও যে কোনো দুর্বলতা আছে, যেটা বলছিলাম মায়োপিক রোগীদের ক্ষেত্রে খুব কমনলি হয়। নিশ্চয়ই। সব রোগীরা যে হবে এরকম না, এটা ডিপেন্ড করে, কিন্তু বেশ কিছু পরিবর্তন থাকেই। তো দেখা যায় যে বড় কোনো পরিবর্তন, যেখান থেকে ছিদ্র হওয়া বা যেখান থেকে ডিজেনারেটিভ চেঞ্জটা বেশি হয়ে ল্যাটিস হয়ে, বা আমরা দেখালাম যে সেখান থেকে রেটিনা ছিঁড়ে আসতে পারে, এরকম চেঞ্জ, বা আমরা যখন দেখি যে মায়োপিক যে সিএনভিএম বললাম ঘায়ের মতো তৈরি হওয়ার চেঞ্জ আসে, তো এই জিনিসগুলো হয় কি সময় মতো চিকিৎসা করলে বড় ধরনের দুর্ঘটনা ঘটে না। কারণ যদি ছিদ্র হয়ে যাওয়া বা রেটিনাটা কোথাও দুর্বলতা আছে, এটা যদি দেখি যে খুব বড় পর্যায়ে যায়নি, আমরা কিছু চিকিৎসা পদ্ধতি দিয়ে থাকি, যেগুলোর মাধ্যমে এটা রেটিনা ছিঁড়ে আসার মতো বা আরও কোনো বড় দুর্ঘটনা ঘটার মতো সম্ভাবনা থাকে না। আবার যে সিএনভিএন বললাম, বা যে তখন দেখালাম যে করাইডাল নিওভাস্কুলার মেমব্রেন তৈরি হয়, ছবির মাধ্যমে আমরা দেখলাম। তো ওই জায়গাগুলোতে আমরা প্রয়োজন ইনজেকশনের আমরা ব্যবস্থা আছে, যেটা ছোট ইনজেকশন এবং একটু ওষুধ দেওয়া হয় ইনজেকশনের মাধ্যমে। এবং এই জিনিসগুলো আর্লি পর্যায়ে ডিটেক্ট করতে পারলে রোগীটা পরবর্তীতে বড় ধরনের জটিলতা থেকে রেহাই পেতে পারেন, ভালো থাকতে পারেন। তো এই চিকিৎসাগুলো গ্রহণ না করলে বড় ধরনের দুর্ঘটনা ঘটলে তখন দেখা যায় চোখের যে দৃষ্টিশক্তি যথেষ্ট পরিমাণ কমে যায়। তো যার কারণে আমরা এরকম পার্মানেন্ট ড্যামেজ যাতে সহজে না হয়, তার আগেই এই প্রাথমিক যে চেক আপগুলো, চিকিৎসাগুলো নিলে যাতে রোগী ভালো থাকে, আমরা তখন রোগীদেরকে পরামর্শ দিই যে তার কন্ডিশনটা কেমন আছে। আমরা যদি একটা ছবির মাধ্যমে একটু দেখে নিতে পারি। অবশ্যই। যেমন এখানে একটা ছবি দিয়েছি, এখানে লেখা আছে আরডি, যেটা আমরা বলে থাকি রেটিনাল ডিটাচমেন্ট। তো দেখা যায় যে মায়োপিক পেশেন্ট যারা আছেন, বিশেষ করে আমরা বলি যে হাই মায়োপিয়া, প্যাথোলজিক্যাল মায়োপিয়া, যাদের চোখের দৃষ্টিশক্তি -6 ডায়োপ্টার বা এর বেশি আমরা বলি হাই মায়োপিয়া, বা যাদের আমরা বলি যে -12 ডায়োপ্টার বা এর বেশি, তখন দেখা যায় এটা আমরা বলি প্যাথোলজিক্যাল মায়োপিয়া। তো এই ধরনের পেশেন্টদের এই চোখের এই গঠনের যে প্রকৃতি, সেটার কারণে দেখা যায় যে রেটিনাটা অনেক কারণে দেখা যায় যে ছিদ্র থাকে, কোনো কারণে দেখা যায় যে দুর্বলতা আছে, সেখান থেকে এটা অনেক সময় ছিঁড়ে আসে। তো এখন এই যে চিকিৎসাগুলো যদি আগে আমরা দিতে পারি, যে দুর্ঘটনা যাতে না ঘটে, এই জন্য আমরা চেক আপ করি, আমরা রোগীকে সতর্ক করি। আর দেখা যায় রোগী যদি সতর্ক হতে না পারে, কখনো উনি দেখাননি, চেক আপ করেননি, জানেন না, তখন দুর্ঘটনা ঘটে গেলে প্রয়োজনীয় চিকিৎসা নেওয়ার আগেই তখন দেখা যায় যে দুর্ঘটনা ঘটলে এরকম চোখের পর্দা ছিঁড়ে আসে, বা আমরা বলি রেটিনাল ডিটাচমেন্ট। তখন কিন্তু সম্পূর্ণভাবে চোখের দৃষ্টি অনেকাংশেই কমে যাওয়ার সম্ভাবনা থাকে। সেটি আসলে পরবর্তী সময়ে কি অবস্থায় দাঁড়ায়? অ্যাকচুয়ালি চোখের রেটিনাটা যখন ছিঁড়ে যায়, আমরা বলি রেটিনাল ডিটাচমেন্ট, এটা তো ভেতরের জায়গা, রেটিনাটা তো সামনাসামনি দেখার কোনো সুযোগ নেই। তো এটা যখন এটা যদি ছিঁড়ে যায়, তখন দেখা যায় যে এটাকে আমরা অপারেশন করি, আমরা রেটিনা সার্জন, আমরা এটা অপারেশন করি, এবং রেটিনাটা যেখান থেকে ছিঁড়ে এসছে ওই জায়গাটাতে আবার এটাকে অ্যাটাচমেন্ট করার জন্য প্রয়োজনীয় যে ব্যবস্থাগুলো, যে ভিট্রেক্টমি অপারেশন করে ভিতরে আমরা সিলিকন অয়েল দেওয়া, বা যে ধরনের ব্যবস্থা দরকার, আমরা ব্যান্ড বাকেল দিই, কিছু আমাদের পদ্ধতি আছে এই ধরনের রেটিনা ছিঁড়ে গেলে। তো এটার মাধ্যমে আমরা রেটিনাকে বসানোর চেষ্টা করি, এবং রেটিনাটা স্টেবল হলে তখন দেখা যায় যে চোখের দৃষ্টি কিছুটা উন্নতি হয়। কিন্তু স্বাভাবিক দৃষ্টি অনেকাংশে সবার ক্ষেত্রে আসে না, কারণ এই রেটিনাটা দেখা যায় যখন অপারেশন করি, অনেক সময় দেখা যায় যে এখানে কিছু আরও পরিবর্তনের প্রয়োজন হতে পারে, কারণ এটা একটা অপারেশন, এবং এই রেটিনাটা কখনো রিপ্লেসমেন্ট সম্ভব না। এখানে কোনো দুর্ঘটনা ঘটলে তখন আমরা যতটুকু এটা রিপেয়ার করে আমরা ভালোভাবে মেরামত করতে পারি, মানে জায়গা মতন এটাকে আবার বসানোর চেষ্টা করতে পারি, সেই হিসেবে এটা ভালো থাকে। সুতরাং এই ধরনের রোগীদের ক্ষেত্রে আমরা বলি যে আপনারা চেক আপে থাকলে দুর্ঘটনা ঘটার আগে আমরা যদি চিকিৎসা দিয়ে ভালো থাকেন, তাহলে আপনার পরবর্তীতে হঠাৎ করে দৃষ্টি এরকম ভয়াবহ মানে খারাপ হওয়ার মতো কন্ডিশন ঘটবে না। নিশ্চয়ই। মায়োপিক রোগীদের ক্ষেত্রে আমরা কিন্তু অনেক ক্ষেত্রে দেখি যে তারা আসলে ল্যাসিক করাতে চান। সেক্ষেত্রে যারা আসলে ল্যাসিক করাতে চান, তাদের ক্ষেত্রে পূর্ববর্তী কোনো আসলে সতর্কতার বিষয় রয়েছে কিনা, কিংবা চেক আপের যে বিষয়টি পূর্ববর্তী সময়, সেটি আসলে প্রয়োজনীয়তা কেমন? আসলে
মায়োপিক রোগীদের ক্ষেত্রে অনেকেই চান যে এত পাওয়ারের চশমা ব্যবহার করবেন না, অনেকে ল্যাসিক বা স্মাইল এরকম বিভিন্ন পদ্ধতি আছে যেগুলোর মাধ্যমে এই ধরনের ত্রুটিগুলো কারেকশন করা এবং সম্ভব। সারা বিশ্বে খুব জনপ্রিয়। খুব জনপ্রিয় এবং বাংলাদেশেও এটা অ্যাভেলেবেল আছে এখন সবকিছুই। তো এই ক্ষেত্রে দেখা যায় যে এই ল্যাসিক বা স্মাইল বা এই যে রিফ্র্যাক্টিভ সার্জারিগুলো করা হচ্ছে এগুলো কিন্তু চোখের মনিতে করা হয়। তো এটা কর্নিয়ার অংশ হিসেবে আমরা এই জায়গাটা ট্রিটমেন্ট দেওয়ার সুযোগ আছে। তবে কর্নিয়া বা চোখের মনিতে যে এই রিফ্র্যাক্টিভ সার্জারি অপারেশনগুলো হচ্ছে এই জায়গাটা কিন্তু শুধুমাত্র আলো ঢোকার একটা দরজা বা আলো ঢোকার রাস্তা, আর রেটিনাটা হচ্ছে মূলত আলো ঢোকার পরে ছবি তৈরি করে। তো এখন রেটিনাটা চোখের ভিতরের অংশ, ছবি তৈরি করে এবং এটার সাথে আমরা বলি অপটিক নার্ভ জড়িত, সুতরাং এটি খুব সেন্সিটিভ জায়গা, আমরা এটাকে বলি আলোক সংবেদী অংশ। তো এই জায়গাটা মায়োপিক রোগীদের ক্ষেত্রে বেশ কিছু যেহেতু পরিবর্তনের কথা বলছিলাম, যেরকম কিছু পরিবর্তন হলে দুর্ঘটনা ঘটে, তো আমরা সবসময় এই রেটিনাটা ল্যাসিকের আগে আমরা রোগীদেরকে চেক আপ করে দিই। কারণ হচ্ছে ল্যাসিকটা তো চোখের মনিতে সামনের অংশে, কিন্তু ভিতরে কোনো অসুবিধা আছে কিনা যেখান থেকে ভবিষ্যতে উনি দুর্ঘটনার সম্মুখীন হতে পারেন এইটা আমাদেরকে দেখতে হবে। কারণ ল্যাসিক করলে উনি সবসময় যে ভালো থাকবেনই, রেটিনার কোনো অসুবিধা হবে না, এটা তো আমরা রেটিনা না দেখলে বুঝতে পারবো না। এবং রেটিনার অসুবিধা হলে তখন ল্যাসিক করলেও পেশেন্ট ভালো দেখবে না। সুতরাং এই ধরনের যারা পেশেন্ট আছে, যে যারা মায়োপিক পেশেন্ট ল্যাসিক করবে, তাদের ক্ষেত্রে আমরা সবসময় পরামর্শ দিই আপনার একজন রেটিনা স্পেশালিস্টের সাথে পরামর্শ নেবেন এবং রেটিনাটা চেক আপ করে নেবেন। যদি ল্যাসিকের পূর্বে এই রেটিনায় কোনো ধরনের কোনো দুর্বলতা, কোনো ছিদ্র বা এরকম কোনো অসুবিধা হওয়ার মতো সম্ভাবনা থাকে, যাতে করে এটা আগের থেকে ম্যানেজ করার মতো কন্ডিশন থাকলে ম্যানেজ করা যায়, তাহলে আর ভবিষ্যতে কোনো ভয়াবহ দুর্ঘটনার সম্মুখীন হতে হবে না। নিশ্চয়ই। ল্যাসিকের ক্ষেত্রে আসলে ল্যাসিক যারা করাতে চাচ্ছেন তাদের আসলে পূর্ববর্তী কোনো পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন পড়ে কিনা সে বিষয়টিও জানবো, তবে ছোট একটি বিরতি থেকে ফিরে এসে। দর্শক, ঢাকা আই কেয়ার হসপিটাল প্রেজেন্স সুস্থ চোখ স্বচ্ছ দৃষ্টি অনুষ্ঠানে আজকে আমরা শুনছি মায়োপিয়া এবং ল্যাসিক পূর্ববর্তী রোগীদের রেটিনা বিষয়ক পরামর্শ নিয়ে। সঙ্গে আছেন ঢাকা আই কেয়ার হসপিটালের রেটিনা বিশেষজ্ঞ ও কনসালটেন্ট ডাক্তার আল মুইজ ইবনে রকিব। আলোচনার বাকি অংশে ফিরব সংক্ষিপ্ত সময়ের বিরতি শেষে, সঙ্গেই থাকবেন। বিরতি শেষে ফিরে এলাম ঢাকা আই কেয়ার হসপিটাল প্রেজেন্স সুস্থ চোখ স্বচ্ছ দৃষ্টি অনুষ্ঠানে। মানব চোখের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অর্গান মায়োপিয়া এবং ল্যাসিক পূর্ববর্তী রোগীদের রেটিনা বিষয়ক পরামর্শ নিয়ে আজকের আলোচনার সঙ্গে আছেন ঢাকা আই কেয়ার হসপিটালের রেটিনা বিশেষজ্ঞ ও কনসালটেন্ট ডাক্তার আল মুইজ ইবনে রকিব। ফিরছি আলোচনায়। বিরতিতে যাবার আগে আসলে আপনার কাছ থেকে শুনছিলাম অনেকগুলো বিষয়, সেটি হচ্ছে যারা ল্যাসিক করাতে চায়, আপনি বলছিলেন যে চেক আপ করার প্রয়োজন পড়ে থাকে। আপনার কাছ থেকে একটু একটা বিষয় বিস্তারিতভাবে জানতে চাই, সেটি হচ্ছে যারা ল্যাসিক করাতে চাচ্ছেন তাদের ক্ষেত্রে আসলে রেটিনা বিষয়ক পরীক্ষা নিরীক্ষা কি কি প্রয়োজন পড়ে? আসলে ল্যাসিক করানোর আগে যখন রোগীরা আসেন, আমরা তখন তাদের চোখের পাওয়ারটা আমরা দেখি, একই সাথে তার চোখের কর্নিয়ার অবস্থা দেখি। এটা ল্যাসিক যিনি করবেন তিনিও এটা দেখেন। এবং রেটিনা স্পেশালিস্ট হিসেবে আমরা যেটা করি, চোখের মনিটাকে আমরা ডাইলেট বা একটু বড় করে নিয়ে তখন আমরা ভিতরে দেখি যে রেটিনাটা কেমন আছেন। সুতরাং রেটিনাটা আমরা তখন ঘুরিয়ে ঘুরিয়ে, মানে আমাদের স্লেট ল্যাম্পে বসে আমি একটু ছবির মাধ্যমে দেখাই আমরা কিভাবে করি, মানে ঘুরিয়ে ঘুরিয়ে আমরা বিভিন্ন জায়গাগুলো দেখি। তার মধ্যে প্রয়োজনীয় যে পরীক্ষাগুলো এটা অবস্থা অনুসারে, যেমন কালার ফান্ডাসটা আমরা ডকুমেন্টেশনের জন্য করি। একই সাথে অনেক সময় দেখা যায় ল্যাসিক যারা করবেন তাদের ওই যে ভিতরে রেটিনা বাদেও এই রেটিনার সামনে জেলি জাতীয় যে পদার্থ থাকে, আমরা এটাকে বলি ভিট্রিয়াস। তো এটা মূলত চোখটাকে গোল রাখতে সাহায্য করে। এবং এই যে ল্যাসিক পেশেন্ট বা যাদের এই যে মায়োপিক পেশেন্ট, তাদের ক্ষেত্রে দেখা যায় এই জায়গাটা অনেক সময় একটু তরলতা বা লিকুইডিটি বেশি হয়, তখন এটা দোদুল্যমান থাকে, অনেক সময় নড়ে। তো সেক্ষেত্রে আমরা বি স্ক্যান করে দেখি যে এই ধরনের কোনো দোদুল্যমান বা এরকম কোনো মুভমেন্টের কোনো এখানে কোনো ভিট্রিয়াস অপাসিটি আছে কিনা। কেন দেখি, কারণ ল্যাসিকের পরেও রোগী এই জিনিসটা হয়তো ফিল করতে পারেন, তো এটাও ডকুমেন্টেশন প্রয়োজন, যেটা রোগীকে জানাতে হবে। একই সাথে আমরা প্রয়োজনে যদি দেখি যে না রোগীর ল্যাসিক যে করবেন তার আগে ওনার ম্যাকুলাতে কোনো অসুবিধা আছে, চোখের রেটিনার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় অংশ ম্যাকুলা, যেখানে আলোটা গ্রহণ হয়, তো এই জায়গাটাতে দেখা যায় যে অনেক সময় কিছুটা ঘায়ের মতো তৈরি হয়, স্কার মার্কের মতো, এবং এখানে নতুন ভেসেল তৈরি হয়, আমরা এটাকে বলি করাডাল নিউভাস্কুলার মেমব্রেন। এরকম হলে তখন দেখা যায় আপনি যতই ল্যাসিক করেন ওনার তো আলোটা ভালো জায়গায় যেতে পারছে না, হেলদি জায়গায় যেতে পারছে না, ম্যাকুলাটা হেলদি নাই। ম্যাকুলা হেলদি না থাকলে আলো ভালো রিসিভ না হলে তখন তো রোগী ভালো দেখতে পারবে না, কারণ ইমেজটা ভালো তৈরি হবে না। সুতরাং এই পরীক্ষাটা প্রয়োজনে আমরা করি। আরেকটা পরীক্ষা দেখেছি যে এখানে ওসিটি দিয়েছি মায়োপিক সিএনভিএম এর, মানে এই মায়োপিক পেশেন্টদের যে বললাম যে ঘায়ের মতো একটা তৈরি হয় স্কার মার্ক, যেটাকে আমরা বললাম যে সিএনভিএম, এই রোগীদের ক্ষেত্রে আমরা এই অকুলার কোহেরেন্স টমোগ্রাফি বা ওসিটির মাধ্যমে আমরা দেখি যেটা কোন কন্ডিশনে আছে, এটাকে আমরা আগে চিকিৎসা পর্যায়ে যাব কি যাব না, অথবা এই রোগীর ক্ষেত্রে আমরা ল্যাসিক করলে ওনার দৃষ্টি আসলে কতটুকু ভালো থাকবে থাকবে না, এই জিনিসগুলো আমরা যেমন জানি রোগীকে আমাদের ইনশিওর করা
প্রয়োজন হয়, কারণ রোগী তো এক্সপেকটেশন থাকবে এবং আমরাও চাই উনি ভালো দেখুক। তো এই ক্ষেত্রে প্রয়োজনীয় এই পরীক্ষাগুলো যে রোগীর ক্ষেত্রে যতটুকু দরকার সেটা আমরা অবস্থা অনুসারে তাদেরকে আমরা দিয়ে থাকি, আমরা নিজেরা জানি এবং ওনাদেরকে জানানোর চেষ্টা করি, যাতে ভবিষ্যতে ওনাকে এটা নিয়ে আর ভোগান্তিতে পড়তে না হয় যে আমি এটা জানতাম না বা এরকম কেন হলো, এবং উনি যাতে সচেতন হতে পারেন। নিশ্চয়ই, যারা ল্যাসিক করাতে চান অনেকগুলো বিষয় বলছিলেন। একটি বলছিলেন যে কাউন্সিলিং করে থাকেন আপনারা, পরীক্ষা নিরীক্ষা বা চেক আপের বিষয়টি আপনাদের রয়েছে, পরবর্তীতে আসলে ল্যাসিক। সেক্ষেত্রে আসলে এই সব ধরনের ব্যবস্থাপনা ঢাকা আই কেয়ার হসপিটালে রয়েছে কিনা, এবং সেটি আসলে আপনারা রোগীদের ক্ষেত্রে কিভাবে নিশ্চিত করে থাকেন? অবশ্যই ঢাকা আই কেয়ার হসপিটাল একটি সুপার স্পেশালাইজড হসপিটাল চোখের জন্য, এবং এখানে চোখের যত ধরনের সাব স্পেশালিটি যে ডিপার্টমেন্টগুলো আছে প্রত্যেক ডিপার্টমেন্টেরই রোগের চিকিৎসার এবং ডক্টর অ্যাভেলেবেল আছে। তো সেক্ষেত্রে রেটিনার এই যে মায়োপিক রোগীদের বা ল্যাসিকের রোগীদের আমরা বলে থাকি যে যে ধরনের পরীক্ষা বা যে ধরনের আনুষঙ্গিক যে প্রয়োজনীয় চিকিৎসাগুলো প্রয়োজন ল্যাসিকের পূর্বে, সে ধরনের সব ধরনের আমাদের ব্যবস্থা আছে। আমি একটু ছবির মাধ্যমে বলতে চাই। যেমন কালার ফান্ডাস ফটোগ্রাফি, এটা করার জন্য আমাদের মেশিন আছে, ওসিডির জন্য আমাদের মেশিন আছে, আমাদের বি স্ক্যানের মেশিন আছে, আমাদের এফএফএম মেশিন আছে, যেটা একজন রোগীর ক্ষেত্রে আমরা পরীক্ষা নিরীক্ষা বলছিলাম যে ডকুমেন্টেশন করে দেখি। তো অবস্থা অনুসারে এইগুলো করার মতো আমাদের সব মেশিনগুলো, টেকনোলজিসগুলো অ্যাভেলেবেল আছে। নেক্সট একটু ছবি আছে, এটা হচ্ছে কনস্টেলেশন ভিশন সিস্টেম। অ্যাকচুয়ালি এটা রেটিনা অপারেশনের জন্য ব্যবহার করি। তো ল্যাসিকের পেশেন্টের তো রেটিনা অপারেশন প্রয়োজন হয় না, তারপরেও যদি কখনো কোনো রেটিনার যদি অসুবিধা মনে হয় কখনো যেটার জন্য অপারেশনে যেতে হবে, সেক্ষেত্রেও আমাদের ব্যবস্থা আছে। আর আমাদের অত্যাধুনিক মাইক্রোস্কোপ সিস্টেম লুমেরা 700 জার্মানির তৈরি, এটার মাধ্যমে আমরা রেটিনার যখন অপারেশন প্রয়োজন হয় আমরা এটার মাধ্যমে এবং কনস্টেলেশন মেশিন দুটোর কম্বাইন্ড এই মেশিনের সহযোগিতার মাধ্যমে আমরা অপারেশন করে থাকি। তবে ল্যাসিক পেশেন্টের ক্ষেত্রে আমি বলবো যে ওনাদের রেটিনা তো আর ছিঁড়ে আসলে আমরা ল্যাসিক করব না, কিন্তু কখনো যদি রেটিনা ছিঁড়েও আসে সেই ক্ষেত্রে তখন প্রয়োজনীয় ব্যবস্থাগুলো এই অপারেশনের মাধ্যমে আবার স্টেবল করার মতো কন্ডিশন ঢাকা আই কেয়ার অ্যাভেলেবেল আছে। নিশ্চয়ই, আমরা আসলে আরেকটি ছবির মাধ্যমে যদি একটু দেখে নিতে পারি। ছবি আছে, যেমন এখানে একটি ছবি আছে, এটা আমি লিখে দিয়েছি রেটিনার লেজার। ল্যাসিকের পূর্বে দেখা যায় যে ওই যে বললাম যে রেটিনা যে ছেঁড়া আছে কিনা, দুর্বলতা আছে কিনা, সেই জায়গাটা প্রয়োজনে আমরা ব্যারেজ লেজার করে থাকি। মানে রেটিনাটা থেকে চারিদিক থেকে আমরা এই আলোক রশ্মির মাধ্যমে আমরা ওখানে কিছু প্রোটেকশন এবং ওখানে কিছু স্কার মার্ক তৈরি হয়, যেটা অ্যাকচুয়ালি ওই রেটিনাটাকে স্টেবল করার জন্য সাহায্য করে, এবং এটা ভীষণে কোনো ক্ষতি করে না, বাট রেটিনাটা স্টেবল থাকে। এবং এর এই ধরনের কিছু প্রিকশন নিয়ে প্রয়োজনে আমরা তখন তাকে রেটিনার কন্ডিশন ভালো থাকলে আমরা ল্যাসিকের পরামর্শ দিয়ে থাকি। মায়োপিক এবং ল্যাসিক রোগী যারা রয়েছেন তাদের ভবিষ্যতের জন্য আপনার কোনো পরামর্শ রয়েছে কিনা? অবশ্যই, বিশেষ করে যারা মায়োপিক পেশেন্ট, তারা দূরে অনেক কম দেখেন, তাদের যে রেটিনায় কিছু দুর্বলতা, এগুলোর কারণে যে দুর্ঘটনাগুলো বললাম যেগুলো হতে পারে, তো এইগুলো থেকে সেফ থাকার জন্য বেশ কিছু পরামর্শ তো অবশ্যই আছে। আমি এটাও একটু ছবি দিলে রোগীদের বুঝতে সুবিধা হবে। যেমন এখানে দেখেন আমি কিছু ছবি দিয়েছি, যেমন একটি রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট আছে, একটি ক্রিকেট ব্যাট বল হেলমেটের ছবি আছে, একটি ঘুষি মারার একটা ছবি আছে। তো অ্যাকচুয়ালি কেন বললাম, যারা মায়োপিক পেশেন্ট বা যাদের রেটিনার দুর্বলতা থাকার সম্ভাবনা আছে বা যাদের চোখের পাওয়ার এরকম অনেক বেশি -6 ডায়োপ্টার বা এর বেশি বা -12 ডায়োপ্টার বা এর বেশি হতে পারে, আমরা তাদেরকে বলি আপনি যে কোনো আঘাত এড়িয়ে চলবেন, সেটা মাথায় হোক সেটা চোখে হোক, কারণ এই ধরনের আঘাতে অনেক সময় রেটিনাটা ছিঁড়ে আসে। আরেকটু ছবি আছে, এটা যেমন দিয়েছি ফ্ল্যাশিং অফ লাইট। তো অ্যাকচুয়ালি এই যে ফ্ল্যাশিং বললাম মানে আলো ঝলকানির মতো, এটা কেন বললাম যে রেটিনাটা অনেক সময় ছিঁড়ে আসলে বা যদি ছিঁড়ে আসার মতো কন্ডিশন তৈরি হয়, সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় একটা আমরা বলি ফ্ল্যাশিং হওয়া বা একটা আলোর ঝলকানির মতো জিনিস তৈরি হতে পারে, যেটা কিছু প্রাথমিক উপসর্গ। আরেকটি ছবি আছে ফ্লোয়েটার্স। অনেক রোগীরা আছেন যে তারা এরকম মশামাছি দানার মতো দেখেন, সেটা অনেক সময় রেটিনা ছিঁড়ে আসলেও হতে পারে। আবার রেটিনা ছিঁড়ে না আসলেও যারা মায়োপিক পেশেন্ট, তাদের এই চোখের ভিতরে যে ভিট্রিয়াস নামে যে তরল পদার্থ বা মানে জেলি টাইপের যে তরল পদার্থ আছে, এটা একদমই তরল না, জেলির মতো। তো এটা যাতে আরও বেশি তরল হয়ে গেলে আরও কোনো বড় ক্ষতি না করে, সেক্ষেত্রে আমরা কিছু চেক আপ করতে বলি। এরকম ফ্লোয়েটার্স তারা দেখে, যে আমরা বলি আপনি আর্লি এসে তো রেটিনাটা চেক আপ করাবেন, যে সেক্ষেত্রে অন্য কোনো পরিবর্তন কোনো খারাপ দিকে যাচ্ছে কিনা। আর এটা দিয়েছি আই চেক আপ। এটা অ্যাকচুয়ালি বোঝাতে চেয়েছি যে উনি অন্তত বছরে একবার, আরও ভালো হয় অন্তত বছরে যদি 2 বার, অন্তত 6 মাসের মধ্যে বা 6 মাস অন্তর উনি একজন রেটিনা স্পেশালিস্টকে রেটিনাটা চেক আপ করাবেন। এবং সেক্ষেত্রে যদি কখনো এমন হয় যে এই পরিবর্তনটা আর্লি অবস্থায় আমরা ধরতে পেরেছি, তাহলে অনেক ক্ষেত্রে তাদের এই পরবর্তী যে দুর্ঘটনা হওয়া, রেটিনা ছিঁড়ে যাওয়া, দৃষ্টিশক্তি কমে যায়, এগুলো থেকে তারা মুক্তি পেতে পারেন। আর আরেকটা কথা বলি, এটা অ্যাকচুয়ালি এই যে মায়োপিক রোগীদের ক্ষেত্রে এটা অ্যাকচুয়ালি কিছু বংশগত পরিবর্তন, গঠনগত পরিবর্তন। এটা কারোর কোনো রোগের কোনো বিষয় না, এবং এটা কোনো কারোর কোনো কি বলবো, এখানে কারোর কোনো নিজস্ব কোনো দোষ নাই। তো এখন অ্যাকচুয়ালি এটা যেহেতু গঠনগত পরিবর্তন, সেক্ষেত্রে এটা বংশগতভাবে যেহেতু আসে, তো তাদের ক্ষেত্রে আমরা বলি যে আপনি
নিজে যেমন চেক আপ করবেন, আপনার যারা ভাই বোন আছে বা আপনার যখন নেক্সট জেনারেশন, আপনার নেক্সট ফ্যামিলি জেনারেশন হবে, পরবর্তী প্রজন্ম, তাদেরকে অন্তত স্কুলে পাঠানোর আগে যেমন দেখায় নেবেন, একটু রেটিনা চেক আপ করা এবং চোখের পাওয়ার কেমন দেখছে এটা খেয়াল করতে বলবেন। আর যারা ভাই বোন আছে তাদেরকে একটু পরামর্শ দিবেন তারা যেন একটু কষ্ট করে হলেও একটু রেটিনা বিশেষজ্ঞ একটু জাস্ট চেক আপ করে। কারণ অনেক রোগী আছে আমরা পেয়েছি এরকম যে হয়তো পাওয়ার অনেক বেশি না, কিন্তু তারপরে একটা ফ্যামিলিয়ার হিস্ট্রি আছে যে তার বাবা হোক বা তার অন্য কোনো রক্তের সাথে রিলেটেড কোনো রিলেটিভ হোক, তারা অনেক কম দেখে, তাদের এরকম রেটিনার অনেক সময় কিছু পরিবর্তন আছে, কিন্তু এটা তো মানুষ দেখতে পায় না, বুঝতে পারে না। তো সেই ক্ষেত্রে আমরা তখন ব্লাড রিলেটেড তাদের যারা আছেন তাদেরকে একটু চেক আপে রাখার জন্য পরামর্শ দিয়ে থাকি। জি, ধন্যবাদ আপনাকে। আমাদের আজকের এই আলোচনাগুলোর মাধ্যমে নিশ্চয়ই যারা দর্শক আমাদেরকে দেখছেন তারা অবশ্যই আশ্বস্ত হতে পারবেন যে ঢাকা আই কেয়ার হসপিটালে সকল ধরনের আধুনিক ব্যবস্থাপনা রয়েছে। অবশ্যই। জি, অনেক ধন্যবাদ আপনাকে আমাদের আজকের এই অনুষ্ঠানে আসবার জন্য। ধন্যবাদ। দর্শক, আপনি, আমি, আমরা পৃথিবীর যেখানেই থাকি না কেন আমাদের সুখের মূল মন্ত্র বা প্রথম কথা হচ্ছে শারীরিক সুস্থতা। জগতের সব কিছু মিথ্যে আর অর্থহীন হয়ে পড়ে যখন শরীর সুস্থ থাকে না। তাই চোখসহ শরীরের যে কোনো অংশের অসুস্থতা বা চিকিৎসা নিয়ে অবহেলা করা যাবে না কোনোভাবেই। অসময়ে অকালে দৃষ্টি হারানো থেকে রক্ষা পেতে সঠিক সময়ে প্রয়োজনীয় চিকিৎসাটি গ্রহণ করতে হবে। নিজেকে আর নিজের চারপাশকে সুস্থ ও স্বচ্ছ রাখতে হবে। সবার জন্য সুস্থ এবং স্বস্তিময় জীবনের প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। সবার জন্য শুভকামনা।